হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু নলেজ। তো তোমরা মোটামুটি সবাই জানো যে কাল থেকে পশ্চিমবঙ্গের পিএসসির অতি তীব্রতা এবং এই পিএসসি যে এরকম করে তেলে বেগুনে জ্বলে উঠবে সেটা হয়তো আমরা কেউ ভাবিনি। এবং কালকে তোমরা জানো যে একটা নোটিফিকেশন, আমি কোনোদিনই বলবো না, একটা ইন্টিমেশন লেটার পাঠানো হয়েছে, সেটাও পূর্ব মেদিনীপুরের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে পাঠানো হয়েছে এবং সেখানে সম্ভাব্য কিছু পরীক্ষার তারিখ দেয়া হয়েছে, যেরকম মিসলেনিয়াস, যেরকম ডাব্লিউবিসিএস এবং যেরকম ক্লার্কশিপ। এবং তাকে বলা হয়েছে যে আমাদের কি অ্যারেঞ্জমেন্টস রয়েছে, যদি এই দিনগুলোতে পরীক্ষা হয় তাহলে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট পরীক্ষাতে বসতে পারে, তো তার জন্য কি কি বিষয়বস্তু আমাদের আছে, বা সেরকম ভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা স্কুল কলেজগুলো সেইভাবে রয়েছে কিনা, মানে তার প্রস্তুতি আমরা কিভাবে নেব। তো দেখো, সেই যে ইন্টিমেশন লেটারটা, সেটা ঠিক না ভুল, ফেক নাকি রিয়েল, সেটা হয়তো আমি আপাতত বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু কিন্তু তার মানে আর একটা কথা বলা খুবই দরকার, যে লেটারে যেই টাইমগুলো দেওয়া আছে, যেই সময়সীমাগুলো দেওয়া আছে যার মধ্যে পরীক্ষা হওয়ার কথা, সেইগুলো কিন্তু অনেকটা আমার অসঙ্গতিপূর্ণ লেগেছে। যেরকম ফর এক্সাম্পল, আমি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ নিয়ে কিছু বলছি না। মিসলেনিয়াস পরীক্ষা তোমরা অলরেডি জানো, ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তোমাদের অক্টোবরের ফার্স্ট উইক পরীক্ষা হচ্ছে। আমি ক্লার্কশিপটাও ধরে নিচ্ছি যে ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক পরীক্ষা হতে পারে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে। হ্যাঁ, সেখানে এখনো ফর্ম ফিল আপ হয়নি, সেটা আমরা সবাই জানি। যদি সেপ্টেম্বরের মধ্যে বা সেপ্টেম্বরের মিড উইকে যদি ফর্ম ফিল আপ শুরুও করে, তাহলে ফর্ম ফিল আপ করতে তোমাদের 1 মাসের মতো লাগবে। তার মানে অক্টোবরের 15, 16 থেকে 22 তারিখ পিএসসির ছুটি। তারপরে তোমরা জানো যে এডিট উইন্ডো আমাদের কিছু লাগে, এবং আমরা কিন্তু আগের যে ডাব্লিউবিসিএস যখন ফর্ম ফিল আপ হচ্ছিল বা মিসলেনিয়াসেরও যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, আমরা দেখেছি যে সেখানে কিন্তু যে ওয়েবসাইট রয়েছে সেই ডাব্লিউবিপিএসসির ওয়েবসাইটে কিন্তু অনেক রকমের অসঙ্গতি, এবং একের পর এক তারা কিন্তু ফর্ম ফিল আপের ডেট বা এডিট উইন্ডো কিন্তু দীর্ঘায়িত করেছে। তো ক্লার্কশিপটাও আমার মনে হয় যে ডিসেম্বরের ফার্স্ট উইকে না করতে পারলেও হয়তো ডিসেম্বরের সেকেন্ড বা থার্ড উইকে হয়তো আয়োজিত হতে পারে। বাট যেটা নিয়ে আমার খুব অসঙ্গতি লেগেছিল প্রথম ধাঁচে বা প্রথমবারে দেখে, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস 2025, তার কারণ কেন অসঙ্গতি লেগেছিল? প্রথম কথা, দেখো, আমাদের নতুন নোটিফিকেশন আসা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু পুরনো যে ডাব্লিউবিসিএস রয়েছে তার পরীক্ষার ফলাফল বার করা। তোমরা জানো যে 24-এর কিন্তু এখনো আমাদের প্রিলি রেজাল্ট অব্দি বেরোয়নি। মেন্স পরীক্ষা, যেটা আমরা যেটা আমরা হোপফুল রয়েছি যে মেন্স পরীক্ষা নোটিফিকেশন বা মেন্স পরীক্ষা কবে হবে তার একটা পূর্ণাঙ্গ আমাদের ইনফরমেশন আসা হবে, সেটা না এসে 25-এর নোটিফিকেশন চলে এসেছে। তো আমাদের এতটা খুশি না হয়েও যদি থার্ড উইক অফ নভেম্বর বা ফোর্থ উইক অফ নভেম্বরও পরীক্ষা হয়ে যায়, তোমরা পরীক্ষা দিয়ে করবেটা কি যদি তোমাদের রেজাল্টই না আসে? যদি আমাকে 2-3 বছর, 4 বছর, 5 বছর বসেই থাকতে রেজাল্টের অপেক্ষা, এর থেকে তো ভালো যে আমি অন্য কিছু কাজ করে নেবো, অন্য কিছু স্কিল ডেভেলপমেন্ট করে নেবো, অন্য কোনো জায়গায় আমি চাকরি করে নেবো। তো বসে থাকার তো কোনো কারণ নেই। এবং দ্বিতীয় কথা, সেটা হচ্ছে যে দেখো, মানে সব থেকে কঠিনতম পরীক্ষা বলতে পারো বা সব থেকে লার্জ স্কেলের পরীক্ষা বলতে পারো হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস। সেটা আমি জানি না যে অতি তীব্রতা বা অতি শীঘ্র করতে করতে যে সত্যি সেটা নভেম্বরে হবে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে নভেম্বরে পরীক্ষা নেওয়া খুব একটা সম্ভব, তার কারণ যতদূর আমি শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, পৌর ভোটও নভেম্বরের হয়তো সেকেন্ড উইকে রয়েছে। সেখানে হাওড়া এবং কলকাতায় কিভাবে সেন্টারগুলোকে অ্যালট করা হবে সেটা আমার এখনো মাথায় ঢুকছে না। তো যাই হোক, সেইগুলো আমি ছেড়েই দিলাম। আমি ধরে নিচ্ছি যে সেটা রিয়েলটা কেন, তার কারণ দেখো, এখন তো কোনটা রিয়েল কোনটা ফেক বলা যায় না। বাট আনন্দবাজার পত্রিকাতে আজকে কত নম্বর, মানে 3 না 4 নম্বর পাতায় আরেকটা বিজ্ঞপ্তি বলবো না, একটা নিউজ বেরিয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে পুজোর আগে পুজোর পরে, এ তো হেভি কথা, পুজোর আগে বা পুজোর পরে ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা হবে। যেখানে বলা হচ্ছে কি পুজোর আগে ও পরে নেওয়া হবে এই 3টে পরীক্ষা, একসঙ্গে হবে একাধিক নিয়োগ। ঠিক আছে, মানলাম। আচ্ছা, ডাব্লিউবিসিএস আবেদনকারীর সংখ্যা হতে পারে 3 লাখ, শূন্যপদ পূরণে কমিশনের বিশেষ প্রস্তুতি, ক্লার্কশিপ পরীক্ষার আবেদনকারীর সংখ্যা হতে পারে 10 লাখ, হতে পারে। এবার দেখো, যদি এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাহলে আমার ব্যক্তিগত মতামত যে ফর্ম ফিল আপের আগেও কিন্তু যিনি সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু একটা ইন্টিমেশন লেটার পাঠাতেই পারেন যে আমাদের সবকিছু আয়োজন রয়েছে কিনা, কারণ এত সংখ্যক পরীক্ষার্থী দেবে। তো
তো যাই হোক, এত কিছুর পরও বা এত কিছু টালবাহানোর পরও আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে হয়তো নভেম্বরে বা ডিসেম্বরে পরীক্ষা হলো না, কিন্তু দেখো পরীক্ষা কিন্তু হবেই। এটা কিন্তু তোমরা 100% গ্যারেন্টেড রাখো, পরীক্ষা কিন্তু সেইভাবে হবেই হবে। আমার মনে হয় না যেই ডেটটা তারা বলছে সেই ডেটে হওয়া সম্ভব, কিন্তু পরীক্ষা তোমাদের হবেই হবে। এবং বিশেষ করে আজকের এই যে ভিডিওটা, সেটা কিন্তু যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ক্লার্কশিপের নতুন পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে বলে রাখি এটাও কিন্তু খুব একটা ভালো খবর না যে আমাদের আগের যে ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষার খাতা দেখা কতটা হয়েছে বা তার ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমরা কিছু জানতে এখনো অবধি পারছি না। তো যাই হোক, সেটা আমরা বাদই রাখলাম, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আসছি। কিন্তু যেটা আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু, যে যারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে চলেছে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় পরীক্ষা আমরা বলতে পারি, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। যে ক্লার্কশিপ পরীক্ষা, যেটা আমাদের ইন্টিমেশন লেটারে বলা আছে বা যেটা আমাদের আনন্দবাজার পত্রিকাতেও বলছে যে ক্লার্কশিপ পরীক্ষা হবে, এবারে 10 লাখের মতো কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তার পাশাপাশি যদি ডিসেম্বরেও পরীক্ষা না আমি ধরে নিই, কারণ যদি একই সময় পরীক্ষা হয় তার মানে WBCS ক্লার্কশিপের ফর্ম সাইমালটেনিয়াসলি ফিল আপ হবে। ডিসেম্বরেও না হলে হবেই, তোমরা ধরে রাখো যে হবেই, সেটা ডিসেম্বর না হতে পারে জানুয়ারি মাসে হবে। তো যারা একদম প্রথমে পরীক্ষা দিচ্ছ, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আজকে কিন্তু আমার এই ভিডিওটা করা। তো তোমরা একটু দেখে নাও যে পরীক্ষার বিস্তারিত কি রয়েছে বা পরীক্ষার কি প্যাটার্ন সম্পর্কে আমি তোমাদেরকে সব কথাই আজকে জানাবো বা সব কথাই তোমাদেরকে আজকে বলবো। তো এখানে দেখো তোমরা যে 3টি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা আছে। প্রথম ক্লার্কশিপ পার্ট 1, যেটা আমাদের প্রিলি পরীক্ষা, পার্ট 2 যেটা হচ্ছে আমাদের মেন্সের পরীক্ষা মানে ডেসক্রিপটিভ প্যাটার্ন, এবং পার্ট 3 হচ্ছে আমাদের বেসিক টাইপিং টেস্ট রয়েছে। 100 নম্বর এখানে কিন্তু পরীক্ষাতে আমাদের রয়েছে। আমাদের বেসিক টাইপিং টেস্ট এখানে রয়েছে, কি মিনিটে টাইপ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এখানে মাধ্যমিক পাশ করলেই তোমরা কিন্তু মানে মাধ্যমিক পাশ কিন্তু পরীক্ষার ক্রাইটেরিয়া এখানে রয়েছে। এবার আমি যদি একটুখানি চলে যাই, নেক্সট আমি যদি পেজে যাই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা, তাহলে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পাশ হতে হবে। তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে, এটা হচ্ছে তোমার এলিজিবিলিটি। অথবা সমতুল্য কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। সমতুল্য কোনো পরীক্ষা, এই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই মাধ্যমিক পরীক্ষার প্রপোর্শনেট বা তার মানে কি বলবো, মানে তার সমতুল্য কিন্তু কোনো পরীক্ষা কিন্তু তোমাকে পাশ করতে হবে। টাইপিং টেস্ট কিন্তু তোমাদের রয়েছে, আমি বারবারই বলছি এখানে টাইপিং টেস্ট রয়েছে, যেখানে দেখো ইংরেজিতে যদি টাইপ করো তাহলে প্রতি মিনিটে অন্তত 20টা শব্দ তোমাকে টাইপ করতে হবে। এবং যদি তুমি বাংলায় টাইপ করো তাহলে প্রতি মিনিটে কিন্তু অন্তত তোমাকে 10টি শব্দ কিন্তু টাইপ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বেসিক। হ্যাঁ, এটা কিন্তু বেসিক, তোমার কিন্তু লাগবে টাইপিং টেস্টের একটা ভূমিকা। নেক্সট আমি যদি চলে যাই এবারে, তাহলে দেখো ক্যাটেগরি, কারা কারা বয়স সীমাতে বসতে পারবে। আচ্ছা বলে দিই, এটা কিন্তু 5 বছর এখানে যোগ করা নেই, তোমরা এখানে 5 বছর যোগ করে নেবে, কারণ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সরকারি চাকরির পরীক্ষাতে 5 বছর বাড়িয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের জন্য কিন্তু আমাদের বয়স হচ্ছে 18 থেকে 40, ওবিসিদের জন্য 18 থেকে 43, 3 বছর আরো অ্যাড করে নাও 5 বছর, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 18 থেকে 45 আমরা 5 বছর আরো অ্যাড করতে পারি, এবং যারা PWD যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু আমাদের 14 থেকে 45 বছর রয়েছে, সেখানেও আমরা 5 বছর এডিশন করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি একটু চলে যাব নেক্সট হচ্ছে আবেদন। আচ্ছা আবেদনের আমি আজকে নিউজে দেখলাম, আগের বছরের এটা ছিল, আগের বছরে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল তাদের জন্য কিন্তু কোনো রকমের ফি ছিল না, কোনো রকমের তাদের টাকা দিতে হতো না। আগের বারে জেনারেল কাস্ট বা ওবিসি বা বাকি যে সমস্ত যে শ্রেণীগুলো রয়েছে তাদের জন্য 110 টাকা নেওয়া হয়েছিল। বাট এই আনন্দবাজার পত্রিকা, আজকে আনন্দবাজার পত্রিকাতে আমি দেখলাম যে কাউকে নাকি কোনো ফিস দিতে হবে না। তো আমি জানি না যে এটাও কতটা সত্য। তো এই হচ্ছে আমাদের বিষয়, যে এটা হচ্ছে আমাদের ফিজের স্ট্রাকচার। নেক্সট আমি যদি চলে আসি, যে নিয়োগ প্রক্রিয়া 3টে ধাপে হয়, সেটা হচ্ছে আমাদের পার্ট 1। তোমরা দেখবে যে এবারেও যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানেও কিন্তু লেখা আছে ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 1। তো সেটা লিখিত পরীক্ষা হবে MCQ। পার্ট 2 টায়ার পরীক্ষা, সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে। এবং টাইপিং টেস্ট কিন্তু তোমাদের রয়েছে, কম্পিউটারের বেসিক টাইপিং স্পিড কিন্তু তোমার থাকতে হবে। নেক্সট আমি যদি চলে যাই এবারে, যে টায়ার 1 আমাদের যে পরীক্ষা মানে যে প্রিলি MCQ প্যাটার্নে পরীক্ষা, সেটা কিন্তু হচ্ছে 100 নম্বরের, সময় হচ্ছে তোমার 90 মিনিট। তোমার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 কিন্তু তোমার এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমার যদি 4টে ভুল হয়
তাহলে কিন্তু তোমার 1 নাম্বার বাতিল হতে পারে, 1 নাম্বারের জন্যই কিন্তু অনেক পায় না, ঠিক করে দেবে। তাহলে দেখো জেনারেল স্টাডি বা যেটাকে আমরা বলি জিএস পেপার, সেখানে কিন্তু রয়েছে আমাদের 40 নম্বর। জেনারেল স্টাডিতে আমাদের রয়েছে 40 নম্বর। আমাদের অঙ্কতে রয়েছে আমাদের 30 নম্বর, এবং আমাদের যে ইংরেজি সেটাখানে কিন্তু রয়েছে আমাদের 30 নম্বর। তার মানে জিকে জিএস 40, ম্যাথ রিজনিং 30 এবং ইংরেজি কিন্তু রয়েছে আমাদের এখানে 30। তাহলে টোটাল 100 নম্বর। আমরা যদি একটু ভাগটা দেখি তাহলে দেখো ইংরেজিতে আমরা যদি টায়ার 2 তে যাই, টায়ার 2 তে ডেসক্রিপটিভ প্যাটার্ন ইংরেজিতে রয়েছে 50 নম্বর, সেখানে মোট সময় কিন্তু রয়েছে 60। বাংলায়ও কিন্তু তোমাদের এখানে রয়েছে 50 নম্বর, মোট সময় রয়েছে 60। টপিক কি তোমাদের লিখতে হবে? তোমাদের প্রবন্ধ, চিঠি, সারাংশ, মোট তোমাদের কিন্তু 3টে প্রশ্নের উত্তর এখানে দিতে হয়। এবং বাংলার যে তোমাদের টপিকগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে তোমাদের প্রবন্ধ, চিঠি, সারাংশ, এখানে কিন্তু মোট 3টে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু দিতে হয়। এবং মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। নেক্সট আমি যদি চলে যাই যে আমাদের যে জিএস বা জিকের যে সিলেবাস, সেই সিলেবাসে কি আছে? ভূগোলের সিলেবাসে আমাদের রয়েছে ভারতের ভূগোলের সম্পর্কে বিস্তারিত তোমাদের কিন্তু পড়তে হবে। বুঝতেই পারছো যে এটা WBCS এর লেভেলের পরীক্ষা না হলেও কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড পেপার কিন্তু এখানে সেট আপ হয়। ইতিহাসে তোমাদের কিন্তু এখানে রয়েছে ভারতের ইতিহাস, প্রাচীন হোক, আধুনিক হোক, মধ্যযুগ হোক, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিন্তু ইতিহাস তোমাদের এখান থেকে দেবে। সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান থেকেও কিন্তু তোমাদের মোটামুটি ভালো প্রশ্ন আসে। নেক্সট আমি চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বা জিকে জিএস পোর্শনটা ভালো করে দেখে যেতে হবে। যেরকম ফর এক্সাম্পল ইউনাইটেড নেশন, ইউএনডিপি, যে নিউ অর্গানাইজেশন গুলো আমাদের গঠিত হয়েছে আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার নিয়ে এখন কিন্তু প্রশ্ন আসছে, সেটা লোকনৃত্য হতে পারে, গান ইত্যাদি। বিজ্ঞান, এই বিজ্ঞান সম্পর্কেও কিন্তু তোমাকে প্রশ্ন দেবে, এটা কিন্তু ওই জিকে জিএস এর মধ্যেই পড়ছে। মানে আলাদা করে জিএস মানে হচ্ছে শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি এমন না, এটা কিন্তু তার মধ্যেরই অংশ। যে বৈজ্ঞানিক আবিষ্কার, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের দিতে পারে, বিভিন্ন ফর্মুলার স্ট্যান্ডার্ড গুলো দিতে পারে। এবং তার পাশাপাশি অর্থনীতি, এটা কিন্তু জিএস এর মধ্যেই পড়ছে। নেক্সট যদি আমি চলে যাই এবার অ্যারিথমেটিকের সিলেবাস কি আছে, যেখানে কিন্তু আমাদের রয়েছে 30 নম্বর। অ্যারিথমেটিকের সিলেবাসে কিন্তু আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে এখানে অনুপাত, আমাদের রয়েছে এখানে পার্সেন্টেজ, আমাদের রয়েছে এখানে প্রফিট অ্যান্ড লস, আমাদের এখানে রয়েছে ডিসকাউন্ট, রয়েছে এসআইসিআই, এবং বাকি যে অঙ্কের স্ট্যান্ডার্ড যেরকম আমরা পড়ে এসেছি সেরকম কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ইংরেজির দেখো টপিক এখানে কি কি আসতে পারে? ভোক্যাব, গ্রামার, টেন্স, সিনোনম, অ্যান্টিনম, যেগুলো আমরা মোটামুটি পড়ে আসি সেইগুলোই কিন্তু টপিকটা আসতে পারে। এবং দেখো এখানে বেসিক পে, এখানে অনেকেরই একটা স্যালারির এখানে তোমরা মাধ্যম থাকে, সেখানে দেখো বেসিক যে পে রয়েছে সেই বেসিক পে রয়েছে 22,700, ডিএ 14% অনুসারে 3,178 এখানে রয়েছে আমার, মোটামুটি ওই 3,000-এর কাছাকাছি ধরো। এইচআরে আমাদের রয়েছে আমাদের রয়েছে এখন 12%, 2,728, এবং মেডিকেল যে অ্যালাওয়েন্সেস রয়েছে সেটা রয়েছে 500 টাকা। তার মানে তোমার গ্রস স্যালারি কত হলো? 29,120 টাকা হচ্ছে মোট তোমার স্যালারি। ঠিক আছে, এবং দেখো পে স্কেল, মানে তুমি তো আস্তে আস্তে নিশ্চয়ই তোমার তো যত আর কি তুমি চাকরি করবে তোমার হয়তো ডিএ অ্যালাওয়েন্সেস বাড়বে বা হাউজিং রেন্ট অ্যালাওয়েন্সেস বাড়বে, সেখান থেকে তোমার 22,700 থেকে তোমার কিন্তু স্কেল গিয়ে দাঁড়াতে পারে 57,500। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পূর্বের যদি আমরা পরিসংখ্যান দেখি, যেরকম 2019 প্রিলির কাট অফ, এখানে সবই তোমাদেরকে দেখানো হচ্ছে। 2019 প্রিলির কাট অফ যদি আমরা দেখি তাহলে দেখো আনরিজার্ভ ক্যাটেগরির জন্য 65 আগে ছিল কাট অফ, ওবিসি বির জন্য ছিল 56.33, শিডিউল কাস্টের জন্য ছিল 48.67, ওবিসি এ ছিল আমাদের 43, শিডিউল ট্রাইব ছিল আমাদের 29.69। এই হচ্ছে কিন্তু আমাদের কাট অফ সেই সময় কিন্তু ছিল। অন্যান্য ক্যাটেগরির কাট অফও তোমরা দেখতে পারো, যেরকম এক্স সার্ভিসম্যান রয়েছে, এসসি এলডিসিপি রয়েছে, এগুলো বিভিন্ন কিন্তু কাট অফ রয়েছে। কাট অফ কিন্তু মোটামুটি হাই যাওয়ারই চান্স। নেক্সট আমি যদি চলে আসি এবার 2019-এর মেন্সের কাট অফ। 2019-এর যদি আমি মেন্সের কাট অফ দেখি তাহলে দেখো মেন্সের কাট অফ কি আছে। মেন্সের কাট অফ যে আনরিজার্ভ ক্যাটেগরি রয়েছে 136.3 রয়েছে, ওবিসি যে রয়েছে সেখানে 133 রয়েছে, শিডিউল কাস্ট যে রয়েছে 125.33 রয়েছে, ওবিসি এর ক্যাটেগরি 123.67 রয়েছে,
এবং শিডিউল ট্রাইব যে রয়েছে সেখানে কিন্তু 98.67 কিন্তু কাট অফ গেছে। তার মানে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফের সংখ্যা কিন্তু খুব হাই রয়েছে। এবার আমি একটু চলে যাব নেক্সট হচ্ছে যেই বিষয়টা তোমাদেরকে বলার আমার, সেই বিষয়টা হচ্ছে যে পিএসসি অভিযান। দেখো আমি বারবারই বলছি যে দেখো যেরকম নতুন নোটিফিকেশন আসা খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে আমরা অস্বাভাবিক করে তুলেছি, মানে আমরা অস্বাভাবিক মানে কি পিএসসি অস্বাভাবিক করে তুলেছে, তেমনি কিন্তু পুরনো রেজাল্ট গুলো বার করা, সঠিক টাইমে পরীক্ষা দেওয়া, এবং যেন তো এত কনফিউশন হতো না যদি পিএসসি একটা ক্যালেন্ডার বার করে যদি বলে দিত যে এই টাইমে এই পরীক্ষা হবে। এবং আজকে আমরা কেন এই সব নিয়ে এত চিন্তা করছি কেন, দেখো এটা কিন্তু অন্য রাজ্যে খুব ভালো মতো হতে পারে, কিন্তু আমাদের রাজ্যে এত তাড়াতাড়ি পিএসসির ঘুম ভাঙা এবং এত তাড়াতাড়ি সবকিছু করা সত্যি কিন্তু মানে আমাদের পক্ষে সাডেন মনে হচ্ছে। তো দেখো তোমাদের 7ই সেপ্টেম্বর সকাল 11টা, স্থান পিএসসি অফিস, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যারা ছাত্ররা রয়েছেন তাদের কিন্তু একটা অভিযান আছে। সেই অভিযানের মূল দেখো যে টপিকগুলো সেইগুলো এখানে লেখা আছে। 1 বছরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা, যেটা খুবই দরকার, বছরের পর বছর কেউ বসে থাকবে না। সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেরকম WBCS 25-এর বেরিয়ে গেছে, ক্লার্কশিপ 24-এর বেরিয়ে গেছে, WB অ্যাসিস্ট্যান্ট যে মাস্টার মিস্ট্রেস রয়েছে তার বেরিয়ে গেছে, IDO, MVI, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, লাইভস্টক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু সবকটা বেরিয়ে গেছে, বাট এখনো কিন্তু তার পরীক্ষা হয়নি। এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড এসআই আমরা মনে আছে যে আমরা অনেক বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তার কিন্তু এখনো রি এক্সাম কিন্তু নেওয়া হয়নি। এবং প্রপার এক্সাম ক্যালেন্ডার, এই প্রপার এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে 1 বছরের মধ্যে জয়নিং, এটা কিন্তু দাবি রয়েছে, এবং এটা কাদের তরফ থেকে করা হচ্ছে, অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি। তো এমন যেন না হয় যে আমাদের টিচারদের সংখ্যাই সেখানে বেড়ে গেল, তোমরা কেউ এলে না। এডু নলেজ সবসময় স্টুডেন্টের সাথে আছে। আমাদের 7ই সেপ্টেম্বর আমরা কিন্তু কোনো ক্লাস নিচ্ছি না, আমাদের অ্যাপে সব ক্লাস বন্ধ থাকবে, এবং আমরা সব টিচাররা চেষ্টা করব এখানে সঠিক সময় পৌঁছে তোমাদের সাথে থাকার। বাট দেখো এটা তোমাদের লড়াই, তোমাদের হকের লড়াই। আজ অব্দি কেউই কিন্তু না লড়ে কিছু পায়নি, চাকরিটাও তোমাদেরকে লড়েই নিতে হবে, ঠিক আছে? তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল। নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।